লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জিজ্ঞেস করলাম না। আশা করি অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সিয়াম বলছি, ময়মনসিংহ বিভাগের জামালপুর ইসলামপুর থেকে। আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে আপাতত সম্ভব নয়, তাই সিলেক্ট হলে রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা শুনতে চাই। সেই 2017 সাল 8ম শ্রেণী হতে আমি ভূত এফএম এর সাথে যুক্ত আছি। মাঝখানে ভূত এফএম এর ইতি ঘটায় খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আর রাত জেগে ঘটনা শোনা হবে না, তবে প্রোগ্রামটি যত সুন্দরভাবে সারপ্রাইজ হয়ে আমাদের জন্য ফিরে আসবে কল্পনাও করতে পারিনি। আমি এর আগে কখনো ঘটনা পাঠাইনি, এটাই ফার্স্ট। লেখার মাঝে যদি কোনো শব্দের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা মূলত আমার আম্মুর চাচাতো বোন, আমার খালামণির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনার কিছু অংশ আমার বাবার কাছ থেকে শোনা, কিছু অংশ আমার নিজের চোখে দেখা। আমি আমার মতো করে লিখছি ঘটনাটি। আমাদের ইসলাম রাশি বিশ্বাস করে না। তখন রাশি সম্পর্কে এত কিছু জানতাম না, লোকমুখে যা শুনতাম তাই বিশ্বাস করতাম। ছোট থেকে শুনতাম আমার খালামণি নাকি তুলা রাশি ছিল। ওনার রাশি নাকি তেমন ভালো না থাকায় ওনার সাথে সবসময় প্যারানরমাল মানে ভৌতিক ঘটনা ঘটতই। এমনকি মাঝে মাঝে উনি জিন বা খারাপ কিছু দেখতে পেত। ঘটনা ঘটে 2013 সালে, চড়া গ্রীষ্মের দিকে, যখন আমার আম্মু প্রচন্ড অসুস্থ এবং শয্যাশায়ী। তাকে সদ্য ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছে, তাই বাড়িতেই ওনার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মু খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়। সেটা জানতে আমাদের বেশ দেরি হয়ে যায়। যাই হোক, সেদিন রাত 10টা কি 11টার কাছাকাছি বাজে। কারেন্ট নেই। আমরা আমার নানির বাড়িতে থাকতাম। গ্রাম এলাকায় হওয়ায় প্রচুর লোডশেডিং হয় সেখানে। আম্মুর শরীরের কন্ডিশন তেমন ভালো ছিল না। ওনার শরীর অনেক অসুস্থ থাকায় উনি মাঝে মাঝে অনেক অদ্ভুত আচরণ করত। আমার এখনো মনে আছে, আম্মু এক মনে ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, বিড়বিড় করছে। কিছুক্ষণ পর ওনার শরীরে প্রচন্ড ব্যথা আর শরীরের জ্বালা অনুভূত হয়। আমাকে কাছে ডাকতো, আমি যেতাম, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই আমার হাতে কামড় বসিয়ে দিত, নয়তো শক্ত করে খামচি দিয়ে ধরত। আমি ব্যথার জন্য কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আম্মুর এমন অস্বাভাবিক হয়ে যাওয়াতে। তখন আব্বু সিদ্ধান্ত নিল হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনবে। গ্রামের ভাষায় কাঁচ পরা মানে হচ্ছে লম্বা লম্বা 3টা সুতা নেবে, 3টা সুতা একসাথে করে কি যেন সূরা পড়ে ফু দিয়ে একটা গিট্টু দিয়ে দিবে, এবং এই গিট দেবার পরে এর মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। এইভাবে পুরো সুতোতে গিট দিয়ে একটা মালার মতো বানিয়ে ফেলতে হবে সেটাকে, যেটা গলায় পড়লে জিন অথবা খারাপ কিছু দ্বারা আক্রান্ত হয় না। আব্বু উপায় না পেয়ে আমার খালামণির হাজবেন্ড অর্থাৎ আমার খালুর কাছে যায় মসজিদে গিয়ে হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনার জন্য। ঘরে আমি একা, যার জন্য আব্বু নিজে না গিয়ে ওনাকেই পাঠালো হুজুরের কাছে। আমাদের বাসা থেকে খালাদের বাসা একটু দূরে। বিকেলের দিকে খালু বাজারে গিয়েছিল বোয়াল মাছ কিনতে, কিন্তু তার পছন্দ মতো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর যখন বড় মাছটা তার চোখে পড়ে, সে খানিকটা বেশ দরদাম করেই কিনে নেন। মাছ নিয়ে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। মাছ আনার সাথে সাথে তৎক্ষণাৎ খালা মাছ কাটতে বসে এবং ওনাকে বাড়িতে একা রেখেই হুজুরকে ডাকতে চলে যায়। খালামণি মাছ কাটার সময় ওনার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কেউ আছে। ঘর থেকেও মাঝে মাঝেই হুটহাট শব্দ আসছে, যেন কেউ ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করছে, জিনিস ফেলে দিচ্ছে।
তো উনি মাছটা ওভাবেই রেখে ঘরে দেখতে যান। ওনার হাতে হ্যারিকেন ছিল। উনি যা দেখেন, ওনার কোমরের নিচে হাঁটু বরাবর হবে একটা কালো কুচকুচে বেড়াল দাঁড়িয়ে আছে। উনি দেখে বেশি রেগে যান এবং হাতের কাছে একটা লাঠি ছিল, যেটা দিয়ে বেড়ালটাকে সজোরে আঘাত করেন। বাড়ি দেওয়া মাত্রই বেড়ালটা রাগে ফোঁস করে শব্দ করে বেরিয়ে আসতে থাকে খালামণির দিকে। খালামণি এটা দেখে রীতিমতো অনেক ভয় পেয়ে যান। তখন ওনার মনে হয় একটা বেড়াল কখনোই মানুষের হাঁটুর সমান হতে পারে না। উনি বেশ ভয় পেয়ে আমাদের বাড়ির দিকে দৌড় দেয়। ওনার জোরে চিৎকার শুনে আমার বড় মামা আর আমার বাবা গিয়ে দেখে খালামণি বাড়ির উঠোনে হাঁটু জড়সড় করে বসে আছে। একদম অন্ধকার রাত, কিছু দেখা যাচ্ছে না। তার মধ্যেই ওনার ওইভাবে বসে থাকাটা তাদের কাছে অস্বাভাবিক মনে হলো। হ্যারিকেনটা পাশেই পড়ে আছে। হ্যারিকেনের চিমনি ভেঙে যাওয়াতে আলোটাও নিভে গেছে। মামা গিয়ে খালাকে ডাকলো, কিরে সীমা, তুই এখানে বসে আছিস কেন? উনি কোনো কথা বলে না, নিজ দিক হয়ে বসেই থাকে। তারপর মামা আবারও বলল, এই সীমা, কি হয়েছে তোর? ওঠ এখান থেকে। খালামণি হঠাৎ করেই বলে উঠল, ওইখানে মাছ রাখা আছে, মাছ এনে দে, আমি মাছ খাবো, তাড়াতাড়ি এনে দে। ওনার গলার স্বরটা এমন ছিল যে একজন পুরুষ মানুষ অতিরিক্ত মোটা গলায় কথা বলছে। ওইখানে উপস্থিত আব্বু আম্মু ওনার এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায়। ওনাকে অনেক ওঠানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখন মামা আন্দাজ করতে পারল যে মোটেও ভালো কিছু ঘটেনি। মামা অনেক জোরাজুরি করে খালাকে ঘরে আনার চেষ্টা করে, কিন্তু তার শক্তির সাথে পেরে ওঠে না। আব্বুকে এক ঝটকায় সে দূরে ফেলে দেয়। মামা জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে খালার মাথায় ফু দিলে উনি কিছুটা স্বাভাবিক হয় এবং ওনাকে ঘরে নিয়ে যায়। তারপর মামা খালুকে ফোন দিলে হুজুরকেও সাথে আসতে বলে। খালু জিজ্ঞাসা করলে মামা বলে, তুমি তাড়াতাড়ি আসো আগে। খালু হুজুরকে নিয়ে আসে। হুজুরকে দেখা মাত্রই শুরু হয়ে যায় ভয়ানক তাণ্ডব। হুজুর ওনার হাতে আম্মুর জন্য আনা যে কাঁচ পড়াটা ছিল, ওইটা দিয়ে খালার কনিষ্ঠ আঙুলে জোরে শক্ত করে গিট দিয়ে বেঁধে দেন। সাথে সাথে খালা রাগে ক্ষোভে হুজুরকে উদ্দেশ্য করে সেই পুরুষ কণ্ঠে বিভিন্ন গালাগালি করতে থাকে। হুজুর ওনার কথা শুনে রেগে গিয়ে বলেন, দাঁড়া, তোর ব্যবস্থা করছে। এই বলে কিছু শুকনা মরিচ আর মোমবাতি আনতে বলেন আমার মামিকে। মামি এনে দেওয়ার পর হুজুর মোমবাতি দিয়ে শুকনো মরিচগুলো পুড়িয়ে সেই খালামণির নাকের কাছে ধরেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। আমার খালার বিকট চিৎকার। হুজুর আরো শক্ত করে তার কনিষ্ঠ আঙ্গুলটিতে সুতোটা বাঁধার চেষ্টা করেন। সেদিনের মতো সমস্যাটি শেষ হয়ে যায়। পরদিন সন্ধ্যা থেকে খালামণির মাঝে আবারও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। বিছানায় শুয়ে শুয়ে তার উপরের দিকে তাকিয়ে একা একা হাসা, কখনো চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়ে থাকা ইত্যাদি। আবার শুরু হয় সেই অস্বাভাবিক কণ্ঠস্বর। ঘর থেকে বের হয়ে যেতে চায়। এরপরে আবারও হুজুরকে আনা হয়। খালামণি হুজুরকে দেখেই আবারও রেগে যান, রাগে ফোঁস ফোঁস করতে থাকেন এবং হুজুর মামাকে তখন কিছু মোমবাতির ব্যবস্থা করতে বলেন। হুজুরের কাছে থাকা কিছু গুঁড়ো চক নিয়ে সেই মাটির মধ্যে একটা সার্কেল তিনি তৈরি করেন এবং তার মাঝখানে মোমগুলো বসান। হুজুর এক পাশে বসে পড়লেন আর তার বিপরীত পাশে বসালেন খালাকে। মোমের আলোতে খালার চেহারাটা বিভৎস দেখাচ্ছিল। হুজুর খালামণির কনিষ্ঠ আঙুলে সুত দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়তে বসলে সবাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে। তারপর হুজুর সেই জিনকে ডাকা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে খালামণির মুখ দিয়ে গড় গড় শব্দ শুনতে পাই আমরা। হুজুরকে সে বলে যে, তুই আবার এসেছিস আমাকে ছাড়াতে। একথা বলার পর শুকনো মরিচ পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরা হয় এবং আয়াত পাঠ করতে থাকেন এবং তখন বলে, দোহাই লাগে, ছেড়ে দে আমাকে। তারপর হুজুর নাকের কাছ থেকে মরিচটি সরিয়ে নেন এবং জিজ্ঞেস করেন, ওর শরীরে কেন ভর করেছিস? খালা আবারও বলেন, সিরাজ খালু যখন বাজার থেকে মাছ কিনে বাসায় ফিরছিল, ওই মাছের লোভেই নাকি সে এসেছে এবং সে কোনো ক্ষতি করত না, কিন্তু তাকে লাঠি দিয়ে আঘাত করে বড় অন্যায় করে ফেলেছে, এর শাস্তি পেতেই হবে। এবার হুজুর 3টা মরিচ একসাথে পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরেন এবং আঙুল শক্ত করে বাঁধতে শুরু করেন। তারপর সেই কাকুতি মিনতি আর হুমকি, আমাকে ছেড়ে দে, ভালো হবে না। অনেকক্ষণ হুজুর সূরা পড়ার পর সে খালার শরীর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুজুর জিজ্ঞাসা করে, আমরা বুঝবো কিভাবে তুই চলে গেছিস? খালার ভেতরে থাকা শয়তানটি তখন বলে ওঠে, আমি যাওয়ার সময় পেছনের কাঁঠাল গাছের একটা বড় ডাল ভেঙে চলে যাব, তবে আমাকে বিদায় করলেই কি তোরা বেঁচে যাবি? এই বাড়িতে আরো 7 জন জিন আছে, তারা এই বাড়ি থেকে কোনোদিনও যাবে না। এই বলেই যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর সবাই ডাল ভাঙার আওয়াজ শুনতে পায়। বিষয়টি সবার কাছে একটু অবাক করা কাণ্ড ছিল। বাতাস নেই, হুটহাট ডাল তবুও ভেঙে যাওয়া। আমি নিজে সকালে ঘুম থেকে উঠে দেখেছি কাঁঠাল গাছের একটা বড় ডাল ভাঙা।
কারণ রাতে আম্মুর শরীর ভালো না থাকায় ওনার কাছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। সকালে উঠে বাবার মুখ থেকে সব ঘটনা শুনতে পাই। তারপর হুজুর খালামণির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে বাসায় চলে গিয়েছিলেন। আর খালামণি তখনই ঘুমিয়ে পড়েছে এবং পরের দিন দুপুরে তার ঘুম ভাঙে। আশ্চর্য বিষয় হলো, এত কিছু হয়ে গেছে অথচ খালামণি কিছুই বলতে পারেন না। বেড়ালটা দেখে দৌড় দেওয়ার পর উনি কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান, শুধু এটুকুই তার মনে ছিল। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। তারপর হুজুরকে বাড়িতে ডেকে এনে পুরো বাড়িটা বন্ধ করে নেই। সে সময় হুজুর পুরোপুরিভাবে জানতে পারে যে আমাদের বাড়িতে 7টা জিন বাস করে, কিন্তু সেটা কারো কোনো ক্ষতি করবে না। কেটে গেছে 9 বৎসর। ঘটনাগুলো খালুকে এখনো জিজ্ঞাসা করলে ওনার মুখে দারুণ এক ভয়ের ছাপ দেখতে পাই। হয়তো তার প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা গুছিয়ে লিখতে পেরেছে কিনা জানি না বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা থাকবো আপনার কেমন লেগেছে সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি জানি যে আপনারা সবাই আমার সাথে আছেন, ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমরা আজকে যেহেতু 199তম এপিসোড করছি, এই এপিসোডটা যেহেতু অনেক বেশি স্পেশাল, সুতরাং স্পেশাল কিছু মানুষ না থাকলে কেমন হয়। আর সে কারণেই আমরা আজকে আমাদের এই এপিসোডে নিয়ে এসেছি হাফেজ মাইনুদ্দিন ভাইকে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় চলে যাই। আশা করছি তার ঘটনাটিও আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদেরকে ইমেল করুন সামনের 200তম এপিসোডের জন্য। চলুন মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। সাথেই থাকুন পুরোটা সময়। ভূত.com-এর পাশে থাকুন সব সময়। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি, সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। উঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গেছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা 2 পরে আমরা হোটেলে আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন। গোশত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু কমে গেল। বিশেষ করে আরো কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবার দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলোবালি ছিল। এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিশ্রীত গন্ধ বের হতো। একটা ভয়ঙ্কর একটা
খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়, কেমন বিদগুটে বুদগুটে একটা গন্ধ। তো আমরা ওইটাই ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটার মধ্যে একটা বিশ্রী কেমন কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতো ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক আসে, এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তোরাও একটু ভেবাচে করে বললো এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম। যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদগুটে বিদগুটে, হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সবকিছু, বাতাস সবই ঠিক ছিল, তারপরেও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া কষ্ট, থাকাটা খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে। আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপর বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মানে হচ্ছে না, তারপরে থাকবো, দেখি কি হয়। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব ভূত.com-এ। এ নিয়ে আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি, মাগরিবের নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি। আমাদের সাথে আরো কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বলল যে আমরা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো ভূত.com শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন, যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে। এখানে আমাদের অনেক অনেক ভক্ত, আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে ভূত.com-এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে। তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল যখন আমরা লাইট বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো। যে আমি ভূত.com-এ রাসেল ভাইয়াকে কি কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো। ভূত.com আমাদের সবাইকে আনন্দ বা ভয়ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজা করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবাই সবার দিকে তাকালাম যে কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম। তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখি শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে, ঠক ঠক এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের একটু একটু করে আওয়াজ আসছিল। তো এইটা নিয়ে আবার একজন বলল যে ভূত.com-এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভূত.com-এর ভূত এখানেও চলে এসেছে। আমরা আবার বললাম চুপ থাকতে বলেছে, তো আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9টা 9:30 বুঝতে পেরেছি। যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরুদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন
আপনারা আস্তে মনে 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 পড়তে থাকেন, হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো। সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম, তো প্রায় এখান থেকে 3-4 জন লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল, তারা দেখেছে। এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি। এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল, আবার যারা কিছু কিছু একটু সাহসী ছিল, যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকা থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আছেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোন ইবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকুই বলে গেল, কাল সকালে চলে যেও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণের মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোটাই নিচ থেকে চালু হয়ে গেল। এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই, কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে যে জিন আসলো আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না। বললাম এখানে আসছে এবং হয়তো উনিও খুব ইবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাত্রে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল। ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12টা 12:30টায় খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন 2 রাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি এবং বসে বসে তার কথা স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম। পর মুহূর্তেই দেখি সত্যিকার কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12:45 বা 12:50 উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুঘ্রাণ ভরে গেছিল। এবং এইখানে যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল এবং এটুকুই বলল তোমরা অবশ্যই অবশ্যই ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, দুরুদ পড়বে এবং তোমরা সবাই ভালো এবং এইভাবেই ভালো থাকবে। বিশেষ আর কোনো কথা না বলে আমাদের টেবিলের মধ্যে কিছু বিস্কিট রাখা ছিল, আমরা কোক এনে রেখেছিলাম, বিস্কুট রেখেছিলাম, রাত্রে একটু খাবো বলে। ওইখান থেকে দেখি অনেকগুলো তারা বিস্কুট আর কি খেয়ে ফেলেছে। এখন
এই বিষয়টুকু অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভূত.com এর অনেক ঘটনা আমাদের মনে করে দিল এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সত্যিকার অর্থে ভূত.com, রাসেল ভাইয়া, আপনার এই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে সত্য একটি ঘটনা নিয়ে যে আপনি তৈরি করেছেন, এবং সিলেটের মধ্যে আমাদের বেশ কিছু লোক আমাদের ঘটনাগুলো সত্যিকার দেখে বলছে ভূত.com এর ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো নিয়েই তৈরি করা, যে ঘটনা ঘটে সত্যিকার বাস্তবিক, তাহা নিয়েই রাসেল ভাই এটা পরিচালিত করেন। তাই ভূত.com অবশ্যই বলবো সবার মাঝে সব সময় চালু থাকবে, আনন্দ ভয় দিয়ে যাবে এবং ভালো দলের থাকবে। রাসেল ভাইয়া যেমন আমাদেরকে অনেক একটি সত্যর পথ, জিন জাতি বা ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ভালো মন্দ অনেক কিছু জীবন বয়ে আনে, শিখিয়ে আনে, বা ভূত.com আমাদেরকে অনেকটাই উপকৃত করেছে। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতিরা বাস্তবিক সত্য মানুষের জীবনের সাথে মিশে আছে, এমন এমন সত্য ঘটনা নিয়ে তুলে ধরা ভূত.com সেদিন সিলেটবাসী বলেছে যে আমরা আজ স্বচক্ষে আজ এই হোটেলের মধ্যে আমাদের হয়তো কিছু খাবার নষ্ট করে ফেলা হয়েছে, আবার অনেকের কিছু জিনিস খোয়ানো গেছিল যেগুলো আমরা ধরেছিলাম যে ঘরে যারা কেয়ারটেকার আছেন বা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা নিয়ে গেছেন। পরবর্তীতে জানলাম যে না, সেটা যেমন কারো হাত ঘড়ি, কারো কিছু পয়সা কড়ি ছিল, মানে বিশেষ করে খাবার উপরেই আমাদের আক্রমণটা বেশি গিয়েছিল। জিন হাত ঘড়ি নিয়েছে, আমাদের খাবারগুলো খেয়েছে, ঘরগুলো একটু এলোমেলো করেছে, ঘরটা আমাদের অগুছানো করে দিয়ে গেছে। কিন্তু একদিকে ভয় যেমন ছিল, আর একদিকে আনন্দটা পেয়েছিলাম। আর আমরা বারবার সেই স্মৃতিটাকেই, বারবার ভূত.com-কেই মনে করেছিলাম যে সত্য ঘটনা নিয়েই আমাদের রাসেল ভাই আমাদেরকে তুলে দিচ্ছেন ভূত.com এর সেই সমস্ত তথ্যগুলো। ভাইয়া আমার এই ঘটনাটা এখানেই শেষ। তো অবশ্যই আমার ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো কাজ করা আমি স্টুডিওতে এসে আপনাদের সবাইকে শেয়ার করে যাব। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম।